প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভূতের ভয় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডের যে ঘটনাগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আশা করছি এই ঘটনাগুলো আপনাদের খুবই ভালো লাগবে। ঘটনা শুরু করার আগে দুটি কথা বলে নিচ্ছি। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন আশা করছি। আর প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলিও কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি চাইলে আমাদের ইমেল অ্যাড্রেসেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhuterbhoybd@gmail.com। ইমেল অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনায় চলে যাই। আজকের এপিসোডের যে ঘটনাটি আপনাদের সাথে এখন শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন জান্নাতুল মিম। আর ঘটনাটি মূলত তার সাথেই ঘটেছিল। জান্নাতুল মিমের বাড়ি রাজশাহী জেলা শহরেই। আর ঘটনাটি মূলত ঘটেছিল ঢাকাতে। সময়টি ছিল 2012 সাল। জান্নাতুল মিম 2012 সালে ঢাকার একটি নামকরা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। আর ঘটনাটি মূলত তার হোস্টেল কেন্দ্রিক একটি ঘটনা। সঙ্গত কারণে ওই হোস্টেলটির নাম আমরা প্রকাশ করতে পারছি না, তবে এতটুকুই বলতে পারি হোস্টেলটি ঢাকার মধ্যে একটি হোস্টেল। হোস্টেলটির আশেপাশের বিবরণ একটু দিয়ে নিচ্ছি, তাহলে ঘটনা বুঝতে আপনাদের সুবিধা হবে। হোস্টেলটি ছিল 4 তলার একটি হোস্টেল। ওই হোস্টেলটির দক্ষিণ পাশটি ছিল কিছুটা জঙ্গল টাইপের মতো। জঙ্গলটি দেখলেই গা ছমছম করে উঠত। তো চলে যাচ্ছি এখন মূল ঘটনায়। ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিন বেশ গরম পড়েছিল। অন্যান্য দিনের মতো জান্নাতুল মিম সেদিনও কলেজে গিয়েছিল। কলেজ শেষ করে সে পুনরায় আবার হোস্টেলে চলে আসে। গরম থাকার কারণে জান্নাতুল মিম বেশ ক্লান্ত অনুভব করেছিল এবং কিছু সময় বিশ্রাম নেয়। কারণ তার সামনে এক্সাম থাকার কারণে তার রাত জেগে পড়তে হতো। দিনের বেলা একটু রেস্ট না নিলে রাত্রে পড়তে পারবে না। তো সন্ধ্যার পরে আবারও পড়ালেখা শুরু করে। জান্নাতুল মিম বেশিরভাগ সময় রাত জেগে পড়ালেখা করতেন, কারণ তার রাতের পড়ালেখাগুলি বেশি মনে থাকত। সময়টি ছিল রাত 10টার দিকে। রাতের খাবার শেষ করে সে তার রুমে চলে আসে। বেশ কিছু সময় পড়ালেখা করার পরে ইলেকট্রিসিটি চলে যায়। আমি যেহেতু আগেই বলেছিলাম সেদিন বেশ গরম পড়েছিল, আর কারেন্ট চলে যাওয়ার কারণে সে আরো বেশি গরম অনুভব করছিল। তাই তার অনিচ্ছাকৃত সত্ত্বেও তার টেবিলের পাশে থাকা জানালাটি খুলে দেয় এবং সে পড়ালেখা শুরু করে। আরও একটি বিষয় বলে নিচ্ছি, তার রুমে মূলত সে একাই থাকতো। তার রুমে দ্বিতীয় কেউ ছিল না। সে বেশ কিছু সময় পড়ালেখা করে কোনো সমস্যা ছাড়াই। কিছু সময় পর তিনি একটি জিনিস লক্ষ্য করেন। তার মনে হচ্ছিল জানালার পাশ থেকে কেউ একজন তাকে উকি দিচ্ছে। এটিকে সে ভুল ভেবেই সে আবারও পড়তে লাগলো। সে যদিও মাথা নিচু করে বই পড়ছিল, তারপরেও তার বারেবার কেন জানি মনে হচ্ছিল কেউ একজন মাথা বের করে তাকে দেখছে। কিন্তু সে যখনই মাথায় উঁচু করে বাইরের দিকে তাকাচ্ছিল, ঠিক তখনই বারবার মনে হচ্ছিল অন্ধকার কোনো একটি অবয়ব মুহূর্তের মধ্যেই সরে যাচ্ছিল। বিষয়টি যখন 2-3 বার তার সাথে ঘটে, তখন তিনি একটু ভয় পান। একা থাকার কারণে তার ভয় লাগাটাও স্বাভাবিক। রাত তখন 12টা। তার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তিনি ওয়াশরুমে যান। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় তিনি লক্ষ্য করেন
কে যেন তার বাইরের দরজাটি আটকে দিয়েছেন। তিনি বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে, কিন্তু কেউ তার দরজা খুলে দেয় না। তিনি অনেক জোরে জোরে ডাকাডাকি করছিল, কিন্তু কেউ তার বাথরুমের দরজাটি খুলে দিচ্ছিল না। কিছু সময় পর তিনি দেখতে পেল দরজাটি খোলা। তিনি অবাক হয়ে যান, এই ভেবে যে তিনি এত জোরে জোরে ডাকাডাকির পরেও তার পাশের কোনো রুমমেট এসে তার ওয়াশরুমের দরজাটি খুলে দেয়নি। তিনি একটু রাগ নিয়েই পাশের রুমমেটদের কাছে গেল এবং দেখতে পেল তাদের দরজাও খোলা এবং তারা পড়ালেখা করছে। জান্নাতুল মিম যখন তাদেরকে উদ্দেশ্য করে বলল, আমার ওয়াশরুমের দরজা কে আটকে দিয়েছিল? আমি ওয়াশরুমের ভিতর থেকে এত ডাকছিলাম, তোমরা কেউ শুনোনি? তো রুমমেটরা একটু হেসেই বলল, এত রাতে তুমি কি আমাদের সাথে মজা করছো? তুমি তো মাত্রই বাথরুমে গিয়েছিলে এবং এই মাত্রই বের হয়ে আসলে, তুমি এর মধ্যে কখন আমাদের ডাক দিয়েছো? জান্নাতুল মিম আবারও রেগে তাদেরকে বলল, এটি হাসি ঠাট্টার বিষয় নয়। আমি ওয়াশরুমে 10 মিনিট যাবৎ আটকে ছিলাম। আমি দরজার লক খোলার পর দেখতে পেলাম দরজা বাইরের থেকে কেউ আটকে দিয়েছে। আমি ভেতর থেকে বেশ জোরে জোরেই সবাইকে ডাকছিলাম আমার দরজাটি খুলে দেওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখতে পেলাম দরজাটি খোলা, আর এসেই তোমাদেরকে বললাম কেন দরজাটি আটকে দেওয়া হয়েছিল। তো এরপরে তাদের সাথে আর বেশি কথা না বলে সে তার রুমে চলে আসে। রুমে আসার পরে তিনি আবারও পড়ালেখা শুরু করেন, কিন্তু যখনই সে বইয়ের দিকে তাকিয়ে পড়ালেখা করছিল, ঠিক ওই সময়গুলোতেই তার মনে হচ্ছিল তার জানালার পাশে কেউ যেন উকি দিচ্ছিল। তিনি এবার ভয় পেয়ে জানলাটি আটকে দেন এবং শুয়ে পড়ার জন্য প্রস্তুতি নেন। তখন রাত বাজে 2টা। তিনি এবার ঘুমানোর প্রস্তুতি নিল। রুমের বড় লাইটগুলি বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে সে শুয়ে পড়ল। প্রচণ্ড ক্লান্ত থাকার কারণে তার ঘুমও দ্রুতই চলে আসে। তবে বেশ কিছু সময় পর তার ঘুমটি ভেঙে যায়। ঘুম ভাঙার পর তিনি একটি বিষয় অনুভব করেন, তার রুমের মধ্যে পচা আষ্টের গন্ধ সে পাচ্ছে। গন্ধটি খুব তীব্র ছিল। আরও একটি বিষয় বলে রাখছি, তার রুমের মধ্যে কোনো প্রাণী ঢোকার মতো কোনো অপশন ছিল না। তাহলে এই পচা গন্ধটি কোত্থেকে আসছে? সে চিন্তা করতে লাগলো। সে ক্লান্ত থাকার কারণে তার চাদরটি মুড়ি দিয়ে আবারও ঘুমিয়ে পড়ল। তিনি আরও একটি বিষয় অনুভব করছিলেন, তার কাছে মনে হচ্ছিল তার রুমের মধ্যে কেউ হাঁটাহাঁটি করছে, আর যে জিনিসটি হাঁটছিল তার ওজন অনেক বেশি হবে, কারণ অনেক ভারী কোনো বস্তু যদি পা ফেলে তখন একটি সাউন্ড অথবা কম্পনের সৃষ্টি হয়, আর সেই জিনিসটি তিনি অনুভব করছিলেন। এবার তিনি ভয় পেলেন। তিনি তখনও চাদর মুড়ি দিয়ে শুয়েছিল। চাদর সরিয়ে যে তিনি দেখবেন আসলে বিষয়টি কি হতে পারে, সে সাহসটিও তার মধ্যে তখন ছিল না। কিছুক্ষণ পর পরিবেশটা শান্ত হয়ে গেল এবং তখন চাদরটি সরিয়ে সে ঘরের মধ্যে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। পরিবেশটি ছিল একদম শান্ত। আর তখন সে পচা গন্ধটিও সে নাকে আর পাচ্ছিল না। কিছু সময় আগেও যে এরকম তীব্র পচা গন্ধ ছিল, সে গন্ধটিও এখন আর নেই। আজকে অনেক ক্লান্ত অনুভব করছে বলেই সে হয়তো বা অনেক উল্টাপাল্টা জিনিস চোখে দেখছে বা অনুভব করছেন, এই ভেবে তিনি আবারও ঘুমিয়ে পড়ল। ঘুমানোর এক পর্যায়ে তার আবারও ঘুমটি ভেঙে যায় কিছু একটি শব্দে। শব্দটি ছিল কোনো হাড় টাইপের কিছু যদি কেউ কড়মড় করে খায়, সেই শব্দটি সে পাচ্ছিল। তিনি ভালো করে লক্ষ্য করেন সেই শব্দটি তার বিছানা নিচ থেকেই আসছে। সে এবার ভয়ের চেয়ে প্রচণ্ড রাগ অনুভব করল, কারণ এমনিতেই তার শরীর আজকে বেশি ক্লান্ত। সারাদিন তার সাথে হচ্ছেটা কি? তো এই ভেবেই তিনি বিছানার থেকে উঠে পড়েন এবং চিন্তা করে বিছানার নিচে হয়তো বা কোনো বিড়ালি এসেছে যে পচা হাড় এগুলো খাচ্ছে আর বৃষ্টি একটি গন্ধ ছড়াচ্ছে। তার টেবিলে থাকা একটি স্কেল নিয়ে
সে যখন বিছানার নিচে তাকায় তখন যে জিনিসটি সে দেখে তার দেখার জন্য সে প্রস্তুত ছিল না। তিনি একটি ভয়ঙ্কর দৃশ্য সেখানে দেখতে পান। তিনি দেখতে পান একটি মানুষের মতোই ভয়ঙ্কর একটি বস্তু খাটের নিচে কোনো পচা মাংস টাইপের কিছু একটা খাচ্ছে, কিন্তু তার মাথাটি ছিল শেয়ালের মতো, আর তার মুখে দুটি সূচালো ভয়ানক দাঁতও দেখা যাচ্ছিল। এই ভয়ানক দৃশ্যটি দেখার সাথে সাথেই সে সেন্সলেস হয়ে পড়ে। সকালবেলা তার পাশের রুমমেটরা যখন বাহিরে বের হয় তখন দেখতে পায় তার রুমের দরজাটি খোলা এবং ফ্লোরের মধ্যে জান্নাতুল মিম শুয়ে আছে। জান্নাতুল মিমের মুখে পানি ছিটিয়ে দিতেই জান্নাতুল মিম চিৎকার করে ওঠে এবং রুমমেটদেরকে জড়িয়ে ধরে। তারা যখন জান্নাতুল মিমকে জিজ্ঞাসা করেছিল, তুমি কেন নিচে শুয়েছিলে, কি হয়েছিল তোমার সাথে, তখন জান্নাতুল মিম তার রাতের সমস্ত ঘটনাগুলি খুলে বলে। সব ঘটনাগুলো শুনে জান্নাতুল মিমের পাশের এক রুমমেট বলে ওঠে, আমিও এখানে ওঠার আগে এরকম ঘটনা শুনেছি। তোমার জানালার বাইরে যে জঙ্গলটি রয়েছে এখানে নাকি একটি দুষ্ট জিন রয়েছে, সুযোগ পেলেই নাকি অনেকে ভয় দেখায়। পরবর্তীতে একটি হুজুরের কাছে গিয়ে ঝাড়ফুঁক দেয়া হয় এবং সে ওই হোস্টেলটি ছেড়ে অন্য একটি হোস্টেলে চলে যায়। এরপরে তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের প্রতিটি ভিডিওতে লাইক শেয়ার করতেও ভুলবেন না। আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhuterbhoybd@gmail.com, এই ঠিকানায়। আমাদের ইমেল অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন স্বপন আহমেদ। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বারাবিল নামক গ্রামে। উনি একটি বেসরকারি ব্যাংকে ক্যাশ হটার হিসেবে কর্মরত রয়েছেন, আর ঘটনাটি ঘটেছিল মূলত তার বাবার সাথে। ঘটনাটি বেশ আগের, 1980 থেকে 85 সালের মধ্যবর্তী কোনো একটি সময় এই ঘটনাটি ঘটেছিল। ঘটনাটির পারিপার্শ্বিক বিবরণ দিয়ে নিচ্ছি, তাহলে ঘটনাটি বুঝতে সুবিধা হবে। ঘটনাটি আমাদেরকে যে পাঠিয়েছেন স্বপন আহমেদ ভাই, মূলত এই স্বপন আহমেদ ভাইয়ের দাদা ছিলেন একজন দুধ ব্যবসায়ী। স্বপন ভাইয়ের দাদা প্রতিদিন তার নিজের গ্রাম থেকে দুধ সংগ্রহ করে এবং তার পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে এখান থেকেও দুধ সংগ্রহ করে তা ঘোলের কাছে বিক্রি করত। তিনি এভাবেই মূলত তাদের ব্যবসা পরিচালনা করত। স্বপন ভাইয়ের দাদা স্বপন ভাইয়ের বাবাকে উদ্দেশ্য করে বলে, আজকে তো আমি এই কাজগুলো করে ফেললাম, দুধ সংগ্রহ করে ঘোলের কাছেও দিয়ে আসলাম, কিন্তু আগামীকাল আমি এই কাজটি করতে পারবো না। বিশেষ একটি প্রয়োজনে আমাকে অনেক দূরে যেতে হবে, তাই আগামীকাল সকাল সকাল দুধ সংগ্রহ করে তা ঘোলের কাছে পৌঁছে দিবে। এই বলে স্বপন ভাইয়ের দাদা বাড়ি থেকে বের হয়ে যায়। ঠিক সেদিনই স্বপন ভাইয়ের বাবা তার মাকে নিয়ে স্বপন ভাইয়ের নানার বাড়ি যায়। স্বপন ভাইয়ের নানার বাড়ি ছিল চড়া চিথলিয়া নামক একটি গ্রামে, আর তাদের বাড়ি থেকে তাদের নানার বাড়ির দূরত্ব ছিল প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে। সন্ধ্যার দিকে পৌঁছানোর পরে স্বপন ভাইয়ের পিতার হঠাৎ করে মনে পড়ে, আগামীকাল তো বাবা থাকবে না, তাই দুধ সংগ্রহের কাজটি আমাকেই করতে হবে। তাই তাড়াহুড়া করে বাড়িতে আসার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু স্বপন ভাইয়ের নানার বাড়ির থেকে তাকে আসতে দিতে চাচ্ছিল না। যেহেতু অনেক দিন পরে স্বপন ভাইয়ের পিতা তাদের নানার বাড়িতে গিয়েছিল, তাই স্বপন ভাইয়ের পিতাকে তারা আসতে দিতে চাচ্ছিল না। যেহেতু স্বপন ভাইয়ের পিতা না আসলে দুধগুলো সংগ্রহ করাও হবে না,
আর অনেক পরিমাণ দুধ নষ্ট হয়ে যাবে, তাই স্বপন ভাইয়ের পিতা জোর করে এই বাড়িতে আসার প্রিপারেশন নিল। এক পর্যায়ে স্বপন ভাইয়ের পিতা খাওয়া দাওয়া শেষ করে রাত 9টার দিকে বাড়িতে আসার প্রস্তুতি নিল। সময়টি ছিল শীতকালের শেষের মুহূর্তে। সন্ধ্যার পরে বেশ ঠান্ডাও পড়েছিল। যেহেতু রাত 9টা বেজে গিয়েছিল, তাই সে মেইন রোড দিয়ে না গিয়ে শর্টকাট রাস্তা করার জন্য ফসলি মাঠ ধরে তার বাড়িতে যাওয়ার চিন্তা ভাবনা করলো। মূলত ফসলি মাঠের কথা যে উল্লেখ করা হয়েছে, এখানে আসলে কোনো রাস্তা ছিল না। ধানের জমির যে আইলগুলো ছিল, সেই আইলগুলো ধরেই বেশ খানিকটা পথ অতিক্রম করে তাদের বাড়িতে আসা যেত। যেহেতু সে গ্রামের ছেলে, তাই তার কাছে এটি সহজ রাস্তা বলে মনে হয়েছিল। তিনি একাই সেই ফসলি জমির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল। প্রায় 2 থেকে 3 কিলোমিটার আসার পরে যখন সে একদম মাঝখানে চলে আসে, তখন তিনি একটি জিনিস লক্ষ্য করলো। তিনি লক্ষ্য করলো তাকে পাশ কাটিয়ে দুটি বিড়াল পায়চারি করছে। মনে হচ্ছিল বিড়ালগুলি তাকে যেতে বাধা দিচ্ছে। তো তিনি বিড়ালদেরকে একটু ভয় দেখিয়ে আবারও হাঁটতে লাগলো। মিনিট 5 হাঁটার পরে তিনি আরো একটি বিষয় লক্ষ্য করলেন। তিনি দেখতে পেলেন সামনে থেকে বড় বড় 3টি কুকুর হেঁটে আসছে। তিনি বেশ দূর থেকে কুকুরদেরকে দেখতে পাচ্ছিল। তবে আরো একটি বিষয় লক্ষ্য করে, কুকুরগুলি স্বাভাবিক কুকুর থেকে বেশ বড়। কুকুরগুলি সামনে থেকে এসে তার পথটি বন্ধ করে দিল। তখন পর্যন্ত কুকুরের সাইজ ছাড়া সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু তিনি ভয় পাচ্ছিল, কারণ এই রাত্রের বেলায় এইখানে এইভাবে এই কুকুরগুলো থাকার কোনো মানেই ছিল না। এক সময় কুকুররা একটি ভিন্ন ধরনের শব্দ করে তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু সেটি ছিল বেশ ভয়ের। এবার স্বপন ভাইয়ের পিতা বেশ ভয় পেয়ে যায় এবং হাত জোর করে কুকুরদের উদ্দেশ্যে বলতে লাগলো, তোরা যেই হয়ে থাকিস, তোরা আমাকে ছেড়ে দে। তোরা তোদের রাস্তায় যা, আর আমাকে আমার রাস্তায় যেতে দে। আমি প্রচন্ড ভয় পাচ্ছি তোদের দেখে, তোরা আমাকে ছেড়ে দে। এই বলে সে হাত মিনতি করে তাদেরকে বলছিল। কিছুক্ষণ পর দেখতে পেল 2টি কুকুর তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, কিন্তু একটি বড় কুকুর তখনও যাচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছিল সে খুবই রেগে আছে। সে আবারও তাকে উদ্দেশ্য করে বলল, আমাকে তোরা ছেড়ে দে, আমাকে তোরা ছেড়ে দে, আমার রাস্তায় আমাকে যেতে দে। এটা বলার পরে পিছন থেকে 2টি কুকুর ওই একটি কুকুরকে উদ্দেশ্য করে কিছু একটা বলার চেষ্টা করলো, আর তখন ওই বড় কুকুরটিও সেখান থেকে চলে গেল এবং সে বাড়ির উদ্দেশ্যে আবারও রওনা দিল। তিনি একটু সামনে গিয়ে আবারও পিছন দিকে ঘুরে তাকালো। এবার পিছন দিকে তাকিয়ে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল, যা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখতে পেল সেই কুকুরটি আর ওই রকম সাইজে নেই। এবার ওই কুকুর 3টি শিয়ালের আকৃতি ধারণ করে হাতির মতো আকার ধারণ করে আছে এবং তাদের চোখ দুটি লাল আগুনের মতো জ্বলজ্বল করছিল। এই দৃশ্যটি দেখে সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং যত রকমের দোয়া কালেমা পারত তা পাঠ করে বাড়ির দিকে খুব দ্রুতই হাঁটা শুরু করে। এরপর সে স্বাভাবিকভাবে বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে সমস্ত ঘটনাগুলো সবাইকে খুলে বলে। এরপর বাড়ির সবাই তার উপরে রেগে ওঠে এবং বলল, আশারই যদি প্রয়োজন হতো তাহলে কেন সে মেইন রোড দিয়ে না এসে এই বিলের মধ্যে দিয়ে আসলো। রাতের বেলা এমনিতেই খোলা জায়গা ভয়ঙ্কর হয়ে থাকে। সৃষ্টিকর্তার রহমতে সে এ যাত্রায় বেঁচে গিয়েছে। তো এই ছিল ঘটনা। স্বপন আহমেদ ভাই আমাদেরকে আরো একটি বিষয় জানিয়েছেন, তার বাবার সাথে আরো অনেক ধরনের ভৌতিক ঘটনা ঘটেছে। সময় পেলে সে ঘটনাগুলিও আমাদেরকে আবারও শেয়ার করবে। আমরা সেই অপেক্ষায় থাকলাম।
ঘটনাগুলো পেলে আমরা আমাদের চ্যানেলে আমরা প্রচার করব। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের প্রতিটি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমরা চাই না কারো সাথে এই ধরনের ঘটনা ঘটুক। যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটে শুধুমাত্র তারাই বলতে পারবে এই ঘটনাগুলির ভয়াবহতা কতটা বেশি। ঘটনাগুলি বিশ্বাস করা না করা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর আপনাদের সাথে যে কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকলে আমাদেরকে পাঠাতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা bhutervoy@gmail.com। এই অ্যাড্রেসে আপনারা আপনাদের ভৌতিক ঘটনাগুলি চাইলে পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেসটি দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সামনের দিনগুলোতে আমরা আরও বড় বড় ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।